আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। কাগজে কলমে বলা হচ্ছে এই সফরে জ্বালানি, ভিসা, গঙ্গার পানি চুক্তি এবং সীমান্ত ইস্যু নিয়ে আলোচনা হবে। কিন্তু এই সফরের উদ্দেশ্য কি শুধুই অফিসিয়াল আলোচনা, নাকি ভেতরে ভেতরে রয়েছে অন্য ইস্যু? চূড়ান্ত হতে যাচ্ছে বড় কোনো রাজনৈতিক সমীকরণ, যেমন ধরুন শেখ হাসিনা ইস্যু, তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর বা প্রথম বিদেশ সফর নিয়ে বোঝাপড়া। এছাড়া নতুন সরকারের সঙ্গে মানে তারেক সরকারের সঙ্গে ভারতের সম্পর্কের হিসাব নিকাশও কি ফাইনাল হতে যাচ্ছে এই সফরে? সব মিলিয়ে খলিলুর রহমানের এই সফরটাই কি হতে যাচ্ছে দুই দেশের জন্য একটা টার্নিং পয়েন্ট? আসসালামু আলাইকুম, স্বাগত লিডস নিউজে। সম্মানিত দর্শক, ইতিমধ্যেই আপনারা জেনেছেন আগামী 7 এপ্রিল 2 দিনের রাষ্ট্রীয় সফরে দিল্লি যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকার গঠনের পর এটাই কোনো বাংলাদেশি মন্ত্রীর প্রথম ভারত সফর। কূটনীতিকরা এটাকে কেবলই সফর না বলে বলছেন এটা হতে যাচ্ছে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার সূচনা দুই দেশের। সফরকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে, মোটামুটি চূড়ান্ত হয়েছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর। এছাড়া ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গেও তার সাক্ষাৎ আয়োজনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। ধারণা করা হচ্ছে বৈঠক হবে। তো প্রকাশ্য যে আলোচনার কথাগুলো বলা হচ্ছে সেখানে মূলত 4টি বা 5টি ইস্যু সামনে আসছে। সরকারি ভাষায় এই সফরের ফোকাসড ইস্যুগুলো হলো জ্বালানি সংকট, ভিসা সমস্যা, গঙ্গার পানি বন্টন চুক্তি এবং সীমান্ত ইস্যু। এছাড়া সীমান্ত এলাকা দিয়ে ভারতীয়দের পুশ ইন সহ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিষয় কিন্তু রয়েছে। সন্দেহ নেই ইস্যুগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু তারপরও বলবো এই ইস্যুগুলোই কি সব, মানে এখানেই শেষ? আমার তেমনটি মনে হয় না। জানু কূটনীতিকরা বলছেন এই সফরের আড়ালে অন্য বাস্তবতাও রয়েছে, মানে অন্য ইস্যু আছে, এবং সেটাই আসলে হতে যাচ্ছে এই সফরের টার্নিং পয়েন্ট। সুপ্রিয় দর্শক, কূটনীতিতে সব কথা বলা হয় না, অনেক কিছু বোঝানো হয় কিংবা বুঝে নিতে হয়। আর এই সফরের আসল গল্পটা এখানেই। চলুন আমরা সহজ ভাষায় বুঝতে চেষ্টা করি। আচ্ছা, এই সফরের আসল উদ্দেশ্য কি হতে পারে বলে আপনার মনে হয়? ঢাকা দিল্লি সম্পর্ক রিসেট না রিব্যালেন্স? কারণ অবৈধভাবে ক্ষমতা দখলকারী মেটিকুলাস ডিজাইনার, খাঁটি বাংলায় কুচক্রীয় বলতে পারেন, সেই অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশ ভারত সম্পর্ক অনেক দূরত্বে চলে গিয়েছিল, কূটনীতির ভাষায় তলানিতে ঠেকেছিল। এখন প্রশ্ন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত বর্তমান সরকারের কোন মন্ত্রীর প্রথম সফরে সেই সম্পর্ক কি রিসেট হতে যাচ্ছে, নাকি হবে, নাকি নতুন করে কোনো শর্ত বসবে, অর্থাৎ চ্যালেঞ্জ বাড়বে তারেক সরকারের জন্য? এরপর দেখা যাক এই সফরে তারেক রহমান ফ্যাক্টরটা কিভাবে উঠে আসে। আপনি মানুন আর না মানুন, এই সফরেই বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বা দ্বিতীয় বিদেশ সফর, যেটাই হোক না কেন, আপনি যেভাবেই বলুন না কেন, আগে সৌদি আরব যান বা থিম্পু যান মানে ভুটান যান বা অন্য কোনো দেশে, ভারতে কবে যাবেন, দিল্লিতে কখন যাবেন, সম্ভাব্য সেই দিল্লি সফর নিয়ে কি এই বৈঠকে আলোচনা হবে না? যেহেতু পররাষ্ট্রমন্ত্রী যাচ্ছেন, কারণ আমরা জানি ভারত তো দাওয়াত দিয়ে রেখেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার জন্য হাত বাড়িয়ে রেখেছেন। দিল্লির কূটনৈতিক পাড়ায় যোগাযোগ আছে এমন বাংলাদেশি কূটনীতিকরাও মনে করছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলের এই সফরেই সেই আলোচনা উঠতে পারে এবং একটা সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে। কারণ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও রয়েছেন এই সফরে, মানে থাকবেন এই সফরে।
অর্থাৎ ভেতরে ভেতরে বিষয়টি ফাইনাল হতে পারে এমনটা ধারণা করা যায়। কারণ দিল্লির সঙ্গে সরাসরি রাজনৈতিক সম্পর্ক তৈরি করাটা বর্তমান সরকারের জন্য বড় অগ্রাধিকার বলে বিবেচনা করা হচ্ছে। এবার আসুন অত্যন্ত সেন্সিটিভ একটি ইস্যুতে। সেন্সিটিভ বলুন বা ক্রিটিক্যাল বলুন, সেটা হচ্ছে শেখ হাসিনা ইস্যু। শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। তার প্রত্যাবর্তনের ইস্যুটি বাংলাদেশের রাজনীতিতে অবশ্যই একটি বড় প্রশ্ন। আপনারা জানেন তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, তার দলের উপরে দলের কার্যক্রমে নিষেধাজ্ঞা রয়েছে, শেখ হাসিনার উপরে আইসিটি থেকে দেওয়া মৃত্যুদণ্ডের রায় রয়েছে। এসব নিয়ে বর্তমান সরকারের ভাবনা কি, এগুলো নিশ্চয়ই আলোচনা হবে। দিল্লি নিশ্চয়ই এই সব বিষয়েরও একটা কুল কিনারা পেতে চেষ্টা করবে আসন্ন সফরে, আসন্ন আলোচনাগুলোতে। তাই মনে করা হচ্ছে সরকারিভাবে না বললেও শেখ হাসিনা ইস্যুটি অটোমেটিক্যালি আলোচনায় এসে যাবে। এবং কেউ কেউ এমনটাও মনে করছেন বর্তমান সরকারের জন্য এটা একটা স্মার্ট মুভ হবে যদি তারা এই ইস্যুতে একটা উইন উইন সিচুয়েশন তৈরি করতে পারে। আপনারা জানেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেয়নি, নিতে পারেনি। কেন পারেনি সেটা আপনারা জানেন। কিন্তু শেষ মুহূর্তে দেখা গেছে ভোটের দিন বিএনপিকে আওয়ামী লীগ সমর্থকরা, কর্মীরা নীরবে সমর্থন দিয়েছে। এটি এখন আওয়ামী লীগের তরফ থেকেও বলা হচ্ছে এবং বিএনপিরও অনেকে এটি স্বীকার করেন। এই আলোচনাটি আসলে এখন সর্বত্র চলছে। এরই ধারাবাহিকতায় রাজনীতির ভেতরে ভেতরে একটা নতুন সমীকরণ এই সফরে তৈরি হতেই পারে। আমরা জানি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ইতিমধ্যেই গত 14 মার্চ যুক্তরাষ্ট্র এবং তুরস্ক সফর করেছেন। ওই সফরের উদ্দেশ্য ছিল জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পক্ষে সমর্থন আদায়ের তদবির, এবং এতে তিনি কিছুটা সফল হয়েছেন। যুক্তরাজ্য ইতিমধ্যে সমর্থন দিয়েছে। এবার দিল্লি সফরের মধ্য দিয়েই খলিলুর রহমানের বড় পরীক্ষা শুরু হতে যাচ্ছে। কারণ বড় শক্তিগুলোর মধ্যে ভারসাম্য রক্ষার কৌশলী বাংলাদেশের মতো দেশের কূটনীতি ও রাষ্ট্রনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। আগেই বলেছি খলিলুরের এই সফরকে বাংলাদেশ ভারত কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। কারণ ঢাকা ও দিল্লির সম্পর্ক কোন দিকে এগোবে এই সফর থেকেই সেটা হয়তো স্পষ্ট হবে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা দেখেছি বাংলাদেশ ভারত সম্পর্কের উন্নতি ঘটেছে বা ঘটতে শুরু করেছে। সংশ্লিষ্টরাও এটি স্বীকার করছেন। ইতিমধ্যেই বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের ডিজিএফআই এর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরী নয়াদিল্লি সফর করেছেন। অনেকের সঙ্গে অনেক লেভেলে তিনি আলোচনা করেছেন, কথা বলেছেন। সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার বা পুনর্নির্মাণের একটি চেষ্টা তিনি করেছেন। আবার দেখা যাচ্ছে যে প্রায় 2 মাস বন্ধ থাকার পর দিল্লি এবং আগরতলায় বাংলাদেশের মিশন থেকে ভারতীয় নাগরিকদের জন্য ভিসা দেওয়া, ভিসা কার্যক্রম চালু হয়েছে। বাংলাদেশের ভেতর দিয়ে কলকাতা, ত্রিপুরা, ঢাকা পরিবহন ও সীমিত আকারে আবার চালু হয়েছে। বাংলাদেশে ভারত কনসুলার থেকে বাংলাদেশিদের জন্য স্বল্প পরিসরে ভিসা প্রদান করছে ভারত। তবে এখনো বন্ধ রয়েছে ভারতের ভ্রমণ ভিসা। এটা হতে পারে এই সফরের অন্যতম আলোচনার ইস্যু। দেশের অনেক মানুষের সেদিকেই কিন্তু মনোযোগ রয়েছে এখন। এর বাইরেও দ্বিপাক্ষিক অন্যান্য বিষয়েও আলোচনা হতে পারে। অর্থাৎ ঢাকা দিল্লি সম্পর্কে তেমন টানাপোড়েন এখন দৃশ্যমান হচ্ছে না, এটাই আলোচনা থেকে আমরা বুঝলাম। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে দুই দেশই এখন সম্পর্কের আরো উন্নতি চাইছে, ঢাকা দিল্লি উভয়ই। তাই কূটনীতিকরা বলছেন পররাষ্ট্রমন্ত্রীর দিল্লি সফরটা সংখ্যাভিত্তিক ইস্যু, 4টা না 5টা, ওই আলোচনায় থাকবে না। ওই আলোচনার বাইরে গিয়ে দুই দেশের জন্য যেন ভবিষ্যৎ কূটনৈতিক দিক নির্দেশনার মডেল হয়ে ওঠে, এটি সবাই প্রত্যাশা করছেন। সুপ্রিয় দর্শক, আপনি কি মনে করেন দিল্লিতে প্রকাশ্য অপ্রকাশ্য আলোচনা যাই হোক না কেন, এই আলোচনা দুই দেশের সম্পর্কটা কতটা বদলে দেবে, অর্থাৎ শীতল থেকে কতটা উষ্ণ করে তুলবে? কমেন্টে আপনার মতামত জানাতে অনুরোধ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ। নমস্কার, আমি তরুণ ঘোষ। গত 2 দিন আমি ভিডিও করতে পারিনি, তার কারণ হচ্ছে আমার দাঁতের একটা ট্রিটমেন্ট চলছে, রুট কানাল ট্রিটমেন্ট।
তার জন্য রুট কানাল ট্রিটমেন্ট করতে গেলে হয় কি, আপনার ওই ইঞ্জেকশন যখন দেয় তখন এই দিকটা অবশ হয়ে যায়। এখন আমি যখন কথা বলতে যে আজকেও দেখবেন যখন কথা বলছি এখন, তখনও হয়তো কিছুটা জড়াতে পারে। এটা হচ্ছে ওই ইঞ্জেকশনের যে মানে এটা জেটটা, সেই জেটটা এখনো রয়ে গেছে। তো তা সত্ত্বেও আমি ভিডিও করতে বসলাম, কারণ আমাকে প্রচুর মানুষ ইমেলে, ফোনে আমার যোগাযোগ করেছেন, আপনার শরীর কেমন আছে, আপনি হঠাৎ করে দুদিন ধরে অফ হয়ে গেলেন কেন, তার কারণ জাস্টিফাই করার জন্য এই ভিডিওটা করা এবং আমার শারীরিক অবস্থা ব্যাখ্যা করার জন্য এটা করা। এবার আসি খবরে, সেটা হচ্ছে বাংলাদেশে প্রচন্ড তেলের টান। আগে ভারত দিয়েছিল 50,000,000, পরে দিল 17,000, যা আমি শুনেছি, হয়তো কম বেশি হতে পারে। আমি এই দুদিন আমি কোনো রকম খেয়াল রাখতে পারিনি, আমি ভুল ভালো বলতে পারি, সেটা আপনারা মানিয়ে গুছিয়ে নেবেন। কারণ দাঁতের এত ব্যথা ছিল না, আমি আর কাগজ উল্টানোর সময় বা নিউজ দেখার সময় আমার মাথায় আসেনি, আমি শুধু ঘুমিয়েছি। এখন এই যে তেল সংকট যেটা যাচ্ছে, সেই তেল সংকট এখন কি করে মোকাবিলা হবে? মোকাবিলা করতে গেলে যে টাকা দরকার বাংলাদেশ সরকারের হাতে, সেই টাকা নেই। যতই বাংলাদেশের সরকার মানুষকে বোকা বানানোর জন্য উল্টো পাল্টা ভুলভাল বকুক না কেন, বাংলাদেশ সরকার যে টাকা দিয়ে তেল কিনবে সেই টাকা তাদের ফান্ডে নেই। ডক্টর ইউনূস চলে যাওয়ার পর তিনি দেখিয়ে গিয়েছে যে আমি প্রচুর টাকা রেখে গেলাম, আসলে কোনো দেনা তিনি মেটাননি, সব দেনা তিনি রিজার্ভে রেখে দিয়েছিলেন, দেনার টাকা না মিটিয়ে দিয়ে দেখিয়েছেন আমি এত লক্ষ বিলিয়ন ডলার আমি টাকা রেখে গেলাম। আদৌ তা নয়, উনি ভাড়ার শূন্য করে গিয়েছেন। এখন সেক্ষেত্রে তারেক রহমানের পক্ষে দেশ চালানো খুব মুশকিল। এখন দেশের টাকা না থাকলে, আপনার সংসারে টাকা না থাকলে আপনি দেশ চালাবেন কি করে? আপনাদের এখানে আমাদের কাগজে বেরিয়েছে জ্বালানি সংকটে ক্ষোভ বাড়ছে বাংলাদেশে। তো আমি কাগজটা পড়েছি, পড়ে দেখলাম যে দীর্ঘ লাইন, আমার কাছে ছবিও এসছে, অনেকেই ছবি পাঠিয়েছেন। বাইক, পেট্রোল পাম্পের সামনে লাইন দিয়ে বাইক লাগিয়ে শুয়ে আছেন, কখন তেল আসবে সেই তেল 2 লিটার করে হয়তো পাবেন। এবং যতটা শুনলাম যে নড়াইলে বোধহয় ট্রাকে পিছিয়ে একজনকে বোধহয় মেরেই দিয়েছে ক্ষোভের চোটে। এখন মানুষ তেল না পেলে, গ্যাস তো নেই, ছেড়ে দিন, গ্যাসের কথা ছেড়ে দিন, তেল না পেলে এখন মানুষের দুর্দশা কি হয় সেটা কিন্তু আমরা গ্যাসের জন্য হাড়ে হাড়ে ভুগছি। আমাদের তেল যথেষ্ট আছে, আমাদের কোনো পাম্পে কিন্তু এখন আর মানে তেলের জন্য কোনো লাইন দিতে হয় না, আমাদের কোনো রেশনিং সিস্টেম নেই, আমাদের যথেষ্ট তেল আমদানি হচ্ছে এবং তেল আমাদের যথেষ্ট পাম্পে রয়েছে। আগে গ্যাসের একটা সমস্যা ছিল, সেদিকে দেখলাম গ্যাসের সমস্যা অনেকটা মিটে গিয়েছে, কারণ গ্যাসের ট্যাঙ্কারগুলো আসতে শুরু করেছে। যদিও ভারতবর্ষ এখন ইরানের সঙ্গে একটা অ্যারেঞ্জমেন্ট করেছে, গন্তব্য গুজরাট, আসছে ইরানের তেলবাহী জাহাজ। ইরানের সঙ্গে একটা অ্যারেঞ্জমেন্ট করেছে যে আমরা জাহাজ পাঠাবো না, আপনারা আপনাদের জাহাজ দিয়ে আমাদের এখানে গুজরাটে পাঠিয়ে দিন, গুজরাট উপকূলে পাঠিয়ে দিন, তাহলে আমরা আপনাদের থেকে তেল কিনবো, ক্যাশ পয়সায় কিনবো। এখন ইরানের টাকার দরকার, ইরান এখন চীনের পাশাপাশি ভারতকেও এখন প্রচুর পরিমাণে তেল দিচ্ছে, কিন্তু গ্যাস আসবে কোত্থেকে? গ্যাস তো আসবে কাতার থেকে, কাতারের তো সব তো 12টা বাজিয়ে দিয়েছে। এখন যা ভেঙেছে কাতারের গ্যাস প্ল্যান্ট গুলো সেগুলোকে সারাতে গেলে এখন 5 বছর দরকার। সুতরাং ভারতবর্ষের অন্যত্র খোঁজ করতে হচ্ছে এবং নিজের যে গ্যাসের ভান্ডার রয়েছে সেই ভান্ডার থেকে গ্যাস উত্তোলন করতে হচ্ছে। এখন সেক্ষেত্রে বাংলাদেশকে কতটা তেল দেবে? দেখুন, বাংলাদেশের ব্যাপারটা আমি একটু আপনাদের বুঝিয়ে বলছি। আগে দিয়েছিল 50, তারপর দিল 17, কম বেশি হতে পারে, আমি আগেই বললাম যে আপনারা শুনলে নেবেন যদি আমি ভুল বলে থাকি। কিন্তু আমার কাছে পাকা খবর আছে, যেটা আমি পড়েছিলাম আগে, কাগজটা খুঁজে পাচ্ছি না,
সেটা হচ্ছে বাংলাদেশকে যখন 17,000 যখন দিল, সেই সময় কিন্তু নেপালের মতো ছোট একটা দেশকে তারা দিল 90,000 টন, আর একে দিল ভুটানকে দিল আরো ছোট, তাকে দিল 80,000 টন, আর শ্রীলঙ্কাকে দিল 125, আর মালদ্বীপের মতো ছোট একটা রাষ্ট্র তাকেও দিল 70,000। তাহলে এদেরকে যখন এত বেশি দেওয়া হচ্ছে, তাহলে বাংলাদেশের ক্ষেত্রে কেন মাত্র 17,000? প্রশ্নটা উঠতেই পারে। আসলে বাংলাদেশের মানুষ এত ভারত বিরোধিতা করেছে এবং ভারতের বিরুদ্ধে এত কথা বলেছে, ভারতের আধিপত্য মানব না। এখন ভারত কোনো কথা না বলে এইভাবে বোঝাচ্ছে যে আধিপত্য ভারত চিরকালই রাখবে, কারণ ভারতের উপরে বাংলাদেশ নির্ভরশীল। আমার মনে হয়, এটা আমার নিজস্ব আন্দাজ, নইলে এই ছোটখাটো পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোকে, আমি বহু আগে বলেছিলাম যে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোকে বাঁচানোর দায়িত্ব ভারতের, আলটিমেটলি সেটা কিন্তু স্থাপিত হলো যে তেল গেল, পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোকে তেল গেল এবং আপনাদের কাগজেও সেটা বেরোলো। তো আমি দুদিন আগে বলি, দুদিন পরে ব্যাপারটা হয়। এই যে আমাদের এখানে যে তেল এখন যে তেলের সমস্যা নেই, তেল এখন অবাধ আছে, এখন ইরান থেকেও তেল আসছে, তাহলে এখন কি বাংলাদেশ তেল পাবে? বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, তার মতিগতি যদি সুবিধাজনক মনে না হয় ভারতবর্ষের, তাহলে কিন্তু বাংলাদেশকে ভারত ওই খাদ্য পণ্য, তেল, বিদ্যুৎ এই সমস্ত দিয়ে অস্থির করে তুলে ধরবে। এখন এই যে গন্ডগোলটা দেখছেন না, এই গন্ডগোলটা সবে শুরু। যদি এখানে এরপরে খাদ্যপণ্য বন্ধ যদি করে দেয়, যদি আপনার বিদ্যুৎ বন্ধ করে দেয়, এমনিতেই আপনাদের তেল নেই, আপনারা জেনারেটর চালাবেন কি করে? তার মধ্যে তো বিদ্যুৎ তো যা দেওয়ার, যা দিচ্ছে, যা প্রয়োজন তার থেকে অনেক কম। ফলে আপনাদের ওখানে প্রচন্ড লোডশেডিং হচ্ছে, মানুষ না পাচ্ছে খেতে, না পাচ্ছে রান্না করতে। রান্না করলে তো গ্যাস থাকলে তবে তো রান্না করবে, রান্না করতে পারছে না, খেয়ে খাওয়ার জন্য চাল ডাল পাচ্ছে না, তারপরে মাথার উপরে পাখা ঘুরছে না, মানুষ যাবে কোথায়? একদিন দেখবেন মানুষ হয়তো পথে নেমে যাবে। ভারতবর্ষ সেই দিনের অপেক্ষা করছে। আমার কথাগুলো কটু লাগতে পারে, কিন্তু ভারত বিদ্বেষী যারা আছেন না, তারা মর্মে মর্মে এখন ওই তেলের পাম্পের সামনে লাইন দিয়ে শুয়ে থাকুন, আর ওখানে বলুন যে ভারতবর্ষ বিরোধী যত স্লোগান আছে ওখানে দিন, দেখুন আপনারা তেল পান কিনা। আমার কথা হয়তো একটু জড়িয়ে যেতে পারে, ক্ষমা করবেন। আমার আবার বৃহস্পতি শুক্রবার দিন হয়তো আবার একটা হবে, এটা 5টা ডেট আছে, 5টা বিভিন্ন স্তরে হয়তো, তা আমার 2টো হয়েছে, আর একটা বৃহস্পতিবার দিন নয়তো শুক্রবার দিন একটা হতে পারে, সেদিনকে আমার অফ থাকবে, আমি করতে পারবো না, কারণ অবশ্যই থাকলে আমি কথা বলবো কি করে। তো এই কারণে আমি 2 দিন করতে পারিনি। আপনার সবাইকে এর জন্য মানে আমি আমার পক্ষ থেকে আমি ক্ষমা চাইছি। এটা শারীরিক কারণে হয়েছে, এটার উপরে আমার কোনো হাত নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।